গাড়ি ড্রাইভ করছে জাংকুক, পাশেই চুপ করে বসে আছে তে। তে কল করার আগেই কলেজের সামনে এসে হাজির জাংকুক। জিজ্ঞাসা সূত্রে প্রকাশ করে সামনেই কোনো দরকারে এসেছিল, তাই তে ফোন করার আগেই চলে এসেছে। তে কথা এগোলো না, নীরবে গিয়ে বসলো ড্রাইভিং সিটের পাশে। এক পলক জাংকুক তার পাশে বসে থাকা হালকা মিষ্টি রঙের ফ্রক প্লাজো আর মাথায় ওড়না টানা মেয়েটির দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করে। তে কেমন নিশ্চুপ বসে আছে, চোখ মুখ কেমন গোমরা করে আছে সে। চোরা চোখে একবার জাংকুকের দিকে তাকালো সে। হালকা আকাশি রঙের শার্ট, কালো জিন্স, শার্টের হাত কোণই পর্যন্ত গুটিয়ে রাখা, চোখে সব সময়ের মতো গোল ফ্রেমের চশমা, সিল্কি চুল কিছুটা কপালে আস্তানা খুঁজেছে। যে কেউ এই মানুষটির সান্নিধ্য লাভ করতে চাইবে এমন গঠন লোকটার, কিন্তু এই মাসুম নির্মল চেহারার পিছনে যে একটা দুর্বোধ্য ক্রুদ্ধ মানুষ লুকিয়ে আছে তা বোঝা অসম্ভব। জিমিনের বলা কথার সাথে জাংকুকের এই শান্তশিষ্ট চেহারার কোনো তুলনাই নেই। বেশি হ্যান্ডসাম লাগছে নাকি আমায়? খুবই স্বাভাবিক কণ্ঠ, দৃষ্টি তখনও সামনের দিকে জাংকুকের। হুট করেই জাংকুকের এরকম অবাঞ্ছিত কথায় ভরকে গেল তে। দ্রুত চোখ সরিয়ে নিল। সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোর পরেও তের দৃষ্টি কিভাবে লক্ষ্য করতে পারলো জাংকুক। তে ভাবনায় পড়লো লজ্জায়ও। জাংকুক আর চোখে তের থতমত মুখ দেখে বেশ মজা পেল, বাঁকা হাসলো সঙ্গোপনে। মনে পড়লো আজ সকালে বলা সুগার প্রশ্ন। তো কি ভাবলি? সুগার এরকম প্রশ্নে ফাইল থেকে মাথা তুলে ভ্রু কুঁচকে বলল, কোন বিষয়ে? তোরা তের সম্পর্কের বিষয়ে। এরকম এক প্রকার কথায় জাংকুক বুঝলো না কি উত্তর দেবে সে, কিন্তু এই কয়েকদিনে এইটুকু বুঝতে পেরেছে যে তেকে সে আর ছাড়তে পারবে না। মূলত ছাড়তে চায় না, সে বাধা পড়েছে ভরসা, আস্থা আর দায়িত্বের বেড়াজালে। তের চেহারা ভেসে ওঠে চোখের সামনে। না, পারবে না মেয়েটার থেকে দূরে যেতে। এই পবিত্র বন্ধন ভেঙে ফেলতে পারবে না সে। মেয়েটার বাড়িয়ে দেওয়া ভরসার হাতকে ফিরিয়ে দিতে পারবে না। জাংকুক দেখেছে যিশুর চোখে এক পাহাড় সমান আশা, মেয়েকে সুখে দেখার তাড়না। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে জাংকুককে। উপেক্ষা করার বিধান নেই। যদি স্বয়ং তেও তাকে ছেড়ে দেওয়ার কথা বলে, তাহলে তার কথাও সে শুনবে না, মানবে না। দরকার পড়লে আজীবন এই দায়িত্ব পালন করিয়েই কাটিয়ে দেবে সে। বন্ধু, তুমি পড়েছো প্রেমে, গভীর প্রেমে। আর উঠতে পারবে না চান্দু। মাঝে মাঝে নিঃশব্দতাই সকল প্রশ্নের জবাব হয়। বুঝি বুঝি। সুগার কথায় চমকে উঠলো জাংকুক। সে কি সত্যি প্রেমে পড়লো নাকি মায়ায়? কোনোটাতেই নয়, শুধু কর্তব্য আর কিছুই না। আপনি ওই লোকটাকে মেরেছেন? খুবই সঙ্গীন ভাবে প্রশ্ন ছুড়ে দিলেন তে জাংকুকের দিকে। তের কথার অর্থ না বুঝে জাংকুক ভ্রু কুঁচকে বিবশ কণ্ঠে বলে, কার কথা বলছো? কাকে মেরেছি আমি? তে এবার ঘুরে তাকালো জাংকুকের দিকে। ইস, কি অবুঝ। আমি ওই লোকটার কথা বলছি যে সেই রাতে পুরোটা বলার সুযোগ দিল না জাংকুক। মিনিটের মধ্যেই তার চেহারায় মোহনীয় রূপ উবে সেখানে এসে হাজির হলো এক রাস রুষ্ট। তের দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে বলল, তো তোমার কি মনে হয় আমি ওই বাস্টার্ডকে বাড়িতে ডেকে পঞ্চভোগ খাওয়াবো, আদর যত্ন করবো তাকে? স্টুপিড। জাংকুকের চাহনি দেখে তে গোপনে ঢোক গিলল। নিভে গেল এতক্ষণ ধরে জ্বালিয়ে রাখা শিখা, মিলিয়ে গেল মেয়েটা। ভাবলো সত্যিই তো জাংকুক ভুল কি করেছে। উচিত শিক্ষা লোকটার প্রাপ্য ছিল। কে বলেছে তোমায় এই কথা? কোথা থেকে জেনেছো? জাংকুকের রাজভারী কণ্ঠে তে কেঁপে উঠল। মিন মিনে কণ্ঠে উচ্চারিত করলো জিমিন। জাংকুক ভেবেছিল সুগা ছাড়া এই কথা তেকে কেউ বলবে না, কিন্তু জিমিনের নাম শুনে কিছুটা বিস্মিত হলো। তারপর বুদ্ধিমত্তা প্রয়োগ করলো। আজকাল সুগা এই উড়ে বেড়ানোর কারণ বুঝতে সক্ষম হলো। এর মধ্যে শোনা গেল তের মৃদু স্বরে বলা কাঙ্ক্ষিত শব্দ, আমি জানতাম না আপনি এত ক্রুদ্ধ, মারপিটও করতে পারেন, দেখে মনে হয় না। তের বাচ্চা সুলভ ভাবে বলে ওঠা কথায় জাংকুক বাঁকা হাসি ফুটিয়ে তুলে সাহসা তের ডগর আখি যুগলের পানে চাহিয়া বলল, আরো অনেক কিছু উপলব্ধি করা বাকি আছে। তোমায় যে আমি আর ছাড়ছি না।
জাংকুক কথাটি বলেই গাড়ি চালাতে মন দিল। আর তে সে হতবাক নির্বাক, বুকের মধ্যে কেমন ছলাৎ শব্দ হচ্ছে, কণ্ঠনালীতে শব্দে ফেসেছে, নিঃশ্বাস হয়েছে দৃঢ়, চোখের পাতা যেন জাংকুক হতে সরছেই না। রাত তখন 9:30। ড্রয়িং রুমের সোফাতে বসে টিভিতে সিনচান দেখতে ব্যস্ত তে আর আলেয়া। চোখ টিভি থেকে সরছেই না। এর মধ্যে বেজে উঠল কলিং বেল। একবার, দুইবার, এবার রান্নাঘর থেকে আওয়াজ আসলো জিনের। কি আলু, টিভির মধ্যে ঢুকে গিয়েছিস নাকি? কানের ডোর গোড়ায় কি তালা ঝোলানো? শুনতে পাচ্ছিস না কলিং বেলের আওয়াজ আসছে? মায়ের চিৎকার শুনে আলেয়া করুণ চোখে তের দিকে তাকালো। তে আলেয়ার চোখের ভাষা বুঝতে পারলো, তার মানেও যেতে ইচ্ছুক নয় দরজা খুলতে। তে ঠোঁট ফুলিয়ে মুখ থেকে চ উচ্চারণ করে হেলে দুলে দরজা খুলতেই সামনে দেখলো জাংকুকের ক্লান্ত মুখ। দরজার পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। খারাপ লাগলো তের। জাংকুক একবার চোখ তুলে মাথা থেকে পা পর্যন্ত তের পানে তাকিয়ে চোখ বুলালো। তারপর ভেতরে প্রবেশ করতে করতে তের উদ্দেশ্যে বলল, কফি নিয়ে আসো। তে কিছু বলল না, শুধুই মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করলো। তারপর চলে গেল রান্নাঘরে। জিসু ও জিন রান্নাঘরে টুকিটাকি কাজ করছে। তাদের দিকে তাকিয়ে তে ঠোঁট বাঁকিয়ে বলল, উনি কফি চাইছে। তের কথায় জিন আর জিসু একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুজনের মনে অদ্ভুত শান্তি লাগছে। ছেলে মেয়ে দুটো সম্পর্ক স্বাভাবিকের দিকে এগোচ্ছে, সেটা দেখেই দুজনের অন্তর শিথিল হয়ে গেল। জিসু বলল, তো নিয়ে যা, আমাদের বলছিস কেন আবার? জিন তের কাছে এসে বলল, কফি চেয়েছে তোর উনি, আমার উনি চাইলে আমি করে দিতাম, এখন তোর উনি চেয়েছে তুই দে। তের চিত্ত আকুল হলো। লাজুকতা এসে ভর করলো হলদেটে মুখে। চুপচাপ চুলায় পাতিল বসালো। দরজা খুলে রুমে প্রবেশ করতেই দেখলো রুম ফাঁকা। বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। এর পিছন পিছন রুমে প্রবেশ করলো মিশিও। সোফার সামনে টি টেবিলে কফি মগ রেখে ঢক করে সোফায় বসে পড়লো তে। যেন কত বড় যুদ্ধে জয়ী হয়ে এসেছে সে। চিরকাল পর তের নজর গেল তার পাশে জাংকুকের রাখা ব্যাগে আর স্থোস্কোপের দিকে। তের চোখ চকচক করে উঠলো। চট জলদি স্থোস্কোপ নিয়ে কানে গুজে নিল। তারপর কিছুটা ডক্টরি ভঙ্গিতে তার পায়ের কাছে দাঁড়ানো মিশিকে কোলে তুলে নিল। আয় তোর হার্টবিট মাপি বলেই মিশিকে উল্টে স্থোস্কোপে ডায়াফ্রাম চেপে ধরে মিশির নরম দেহে। তের এই অদ্ভুত কার্যক্রম মিশির ঠিক পছন্দ হলো না, তাই ছটফট করতে শুরু করলো সে। এদিকে তে পুরোপুরি ডাক্তারি অবতার নিজের মধ্যে আনার চেষ্টা করছে, কিন্তু সে অসফল। কিচ্ছু শুনতে পাচ্ছে না সে, হার্টবিটের হও নয়। এর মধ্যে দরজা খুলে বেরিয়ে এলো জাংকুক। তের কার্যক্রমে সে হতবাক, হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এদিকে মিশি জাংকুকের দিকে তাকিয়ে কোল থেকে এক ঝটকায় নেমে বেরিয়ে গেল রুম থেকে। তে কিছুটা ভরকে গেল চকচকিয়ে। দ্রুত চোখে সামনের দিকে তাকিয়ে দেখলো জাংকুক তারই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তে নার্ভাস একটা স্মাইল দিয়ে কান থেকে স্থোস্কোপ খোলার আগেই জাংকুক এগিয়ে এলো। তের পাশে বসে পড়লো নীরবে। তারপর সঙ্গোপনে তের হাতের ওপর নিজের হাত রেখে স্থোস্কোপের ডিয়াফ্রেম চেপে ধরে তের বুকের বাঁ পাশে। এদিকে তে পুরোই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকের সৃষ্টি হয়। জাংকুকের হঠাৎ এরকম কাজই তের কাম্য নয়। শুনতে পাচ্ছে নিজের হার্টবিট, যা তুলনামূলক ভাবে অত্যাধিক জোরে দৌড়াচ্ছে। ধক ধক শব্দ জানান দিচ্ছে মেয়েটার অন্তর নিপুণ। বড় বড় করে চোখ জাংকুকের দিকে দৃষ্টি মিলে তাকিয়ে আছে। গলা শুকিয়ে আসছে, আশপাশটা কেমন গরম লাগছে। নিঃশ্বাসের গতি বারণ ধরেছে। তের হার্টবিট এত জোরে দৌড়াচ্ছে যে জাংকুকও তার আভাস পাচ্ছে। তের কম্পন ঠোঁটের দিকে জাংকুক অনিমেষে দৃষ্টিতে তাকিয়ে আছে। তে এবার কাপা ঠোঁটে শুকনো গলায় কোনো রকম বলে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। জাংকুক বাস্তবে ফিরলো। নিজের হাত ঝট করে সরিয়ে নিল জাংকুক। মাথা ঝাঁকিয়ে কপালে বৃথা আঙ্গুল ঘষে। পাশে তাকাতেই দেখলো তে নেই। নীল রঙের ওড়নাটা মুহূর্তেই দরজার কাছ থেকে উড়ে বেরিয়ে গেল। জাংকুক দীর্ঘশ্বাস ফেলে, সামনে চুল টেনে ধরে। কিভাবে তাকিয়েছিল সে তের পানে। নিজের ওপর বিরক্ত হলো। কফির মগটা হাতে তুলে ব্যালকনিতে চলে গেল।
ডিনার টেবিলে বসে ভাতের ওপর আঙুল চালিয়ে যাচ্ছে তে। জাংকুক কোনা চোখে সবটাই পরখ করছে। তে প্রতিটা মুভমেন্ট অত্যন্ত সূক্ষ্মভাবে দেখছে সে। জাংকুক। আরেমের আওয়াজ শুনে জাংকুক গলা কেসে তার দিকে তাকালো। জি? নার্সিং হোমে সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না, সব ঠিক আছে। আর কম সময়ে এত বেশি সাফল্য আমার কাম্য নয়। কথাটা খুবই আলতো কণ্ঠে বলল জাংকুক। তেহক কথায় পুলকিত হলেন। নাতির সফলতায় তার বুক যেন চওড়া হয়ে যায়। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে। তারপর জাংকুকের কাঁধে হালকা চাপিয়ে গর্বের সুরে বলে, সাফল্য হবেই বা না কেন? নাতি আমার বিদেশ ফেরত ডাক্তার, তাও আবার হৃদয় বিশেষজ্ঞ। বলি কি দাদু ভাই, অত্যাধিক বেশি ব্যস্ত হওয়ার আগে তেকে নিয়ে একটু ঘুরে আসো। আরে ইংরেজিতে ওটাকে কি বলে যেন? জমিলা? আলিয়া এবার দাদুর ভুলভাল নাম ডাকাতে রেগে গেল না, বরং এক প্রকার লাফিয়ে বলল, হানিমুন বলে দাদু ওটাকে। জাংকুক থতমত খেয়ে যায় আলিয়ার কথায়। তের লজ্জায় থুতনি ঠেকেছে বুকের সাথে। মা খালা খালুদের সামনে টনটনে অবস্থা তের। আরেম গলা ঝেড়ে উঠে গেলেন টেবিল থেকে। ছেলে বউকে লজ্জায় ফেলতে চান না তিনি। দাদু জাংকুক আর তের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আলিয়া অবস্থা বুঝে ব্যবস্থা নিল। দ্রুত বেগে 2 লোকমা ভাত শেষ করে দৌড় দিল রুমের দিকে। জাংকুকও উঠে গেল। পড়ে থাকলো তে। চেয়ার ছেড়ে ওঠার পূর্বেই যিশু মেয়ের হাত ধরে থামিয়ে দিলেন। মেয়ে যে এতক্ষণ ধরে শুধুই ভাতের ওপর আঁকিঝুঁকি করেছিল সেটা তার চোখ এড়ায়নি। নিজের হাতে ভাত মেখে তের মুখের সামনে ধরতেই মেয়েটা চুপচাপ খেয়ে নিল। রুমে এসে দেখলো জাংকুক সোফায় বসে ল্যাপটপ চালাচ্ছে। ডাইনিং টেবিলের ঘটনা মনে পড়তে কেমন লজ্জা লজ্জা লাগলো। তে গুটি গুটি পায়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো বিছানার এক কোণ ঘেঁষে। আর মুহূর্তেই তলিয়ে গেল ঘুমের সাগরে। বেশ রাত পর্যন্ত জাংকুক কাজে ব্যস্ত থেকে মুক্তি পেয়ে বিছানায় গেল। বেঘরে ঘুমিয়ে থাকা তের ঘুমের মধ্যে দূরত্ব গুছিয়ে ফেললো। ঝাপটে ধরলো জাংকুককে কোলবালিশ ভেবে। জাংকুকের প্রশস্ত বুকে নিজের জায়গা খুঁজে নিল তে। মুখ গুজে দিল জাংকুকের গলদেশে। তের উষ্ণ নিঃশ্বাস জাংকুকের গলা বুক দখল করলো। যুবক বয়সে বেসামাল ইচ্ছে জাংকুককে ধরা দিল, কিন্তু তা প্রকাশে নিষেধাজ্ঞা জারি করলো সে। তেকে সরানোর চেষ্টা করে হিতে বিপরীত হলো। আরো দৃঢ় হলো তের বন্ধন। চোখ বুজে রুদ্ধশ্বাস ফেলে। হারিয়ে গেল সেও তন্দ্রার রাজ্যে। আজ একটাও ক্লাস বাং করে নিতে আর জিমিন। দীর্ঘ সময় ক্লাসে মশগুল থাকার কারণে দুইজনই বেশ ক্লান্ত। তৃতীয় সেমিস্টার পরীক্ষাও এগিয়ে আসছে। সময় ভীষণ চঞ্চল, কেমন জানি কিশোরীর চরিত্রের ন্যায় খুশমেজাজে ছুটে চলেছে। এদিকে প্রিয় বান্ধবীর মেজাজও আজকাল বেশ উড়ন্ত। তের চোখ ফাঁকি যাচ্ছে না জিমিনের পরিবর্তিত চিত্ত। মেয়েটার গাল দুটোর সর্বক্ষণ কেমন লাল হয়ে থাকে, চোখে মুখে কেমন অস্থির ভাব। আজ সারাটা ক্লাস জুড়ে তার কালো কালির কলমের খাপ মুখে নিয়ে কামড়িয়েছে মেয়েটা। কিছু বললেই কেমন লাজুক ভঙ্গিতে কথা বলছে সে। তের সন্দেহ হয়েছে কি মেয়েটার? কৌতূহল জন্মাচ্ছে, শুধু প্রশ্ন করছে না। ফোনের আলাপ শেষে এগিয়ে এলো জিমিন। তে চোখ ছোট ছোট করে বলল, কি ব্যাপার বলতো? ফোনে আজকাল একটু বেশি ব্যস্ত থাকছিস, অনলাইনে থাকছিস সব সময়, চোখে মুখেও কেমন লাজুক ভাব। এই তুই আবার লুকিয়ে বিয়ে টিয়ে করিসনি তো? অত্যাধিক সংশয় প্রকাশ করে কথাগুলো বলল তে। জিমিন চোখ ছোট করে পিক পিক করে তাকালো। এদিক ওদিক তাকিয়ে নার্ভাস হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। তে ছোট ছোট চোখ করে পরখ করলো সবটা। জিমিন আমতা স্বরে বলল, না রে, পাগল নাকি? তুই যেরকম ভাবছিস ওরকম নয়। তাহলে কি রকম? ধুর, আচ্ছা শোন, মা ফোন করেছিল, বলল আজ বাড়িতে জলদি ফিরতে, কারণ বলল না। তে রুদ্ধশ্বাস ছেড়ে বলল, এখনই চলে যাবি? তে তোকে জাংকুক ভাইয়া নিতে আসবে না? জাংকুকের নাম শুনতে বুকটা আকুপাকু করে উঠল তের। চিত্ত আকুল হলো কেমন। হলদে শুভ্র চেহারায় একটা মোহনীয় ভাব স্পষ্ট হলো। লোকটা তার প্রতি সেবা যত্ন, তিক্ত মুহূর্ত তার পাশে দাঁড়ানো, তাকে মনোবল দেওয়া। আর তার জন্য নিজের ক্রুদ্ধ রূপ জাহির করতেও দ্বিধাবোধ করেনি লোকটা। এই কয়েকদিনে জাংকুকের প্রতি আলাদা এক প্রকার অনুভূতি সৃষ্টি হয়েছে। হৃদমাঝারে কেমন নড়বড়ে পরিবেশের আবির্ভাব ঘটেছে। জিমিনের করা প্রশ্নে মাথা নাড়ালো তে। লোকটাকে তো আজ সকাল থেকে চোখেই দেখেনি, তাহলে কি আজ জাংকুক তাকে নিতে আসবে না? মনটা খারাপ হলো, ঠোঁট
উল্টে বলল, জানি না, আজ সকালে তো ওনার সাথে দেখাই হয়নি। তাহলে ফোন করে জিজ্ঞাসা কর। না না, ফোন করব না। তবে আর কি, অপেক্ষা কর, যদি না আসে তাহলে একাই চলে যাস। আচ্ছা আমি গেলাম, বাই। কথাটা বলে জিমিন বিদায় নিল। তে ফোন করে সময় দেখে নিল। তাদের ছুটি হয়েছে মাত্র 15 মিনিট। জাংকুকের জন্য অপেক্ষা করতে মন চাইছে। অন্তর বলছে সে আসবে। ক্যাম্পাস থেকে বেরিয়ে গেটের কাছে দাঁড়ালো। আশেপাশে ব্যস্ত ছাত্রছাত্রীদের সমাবেশ। তে চোখ ঘোরালো। কলেজের দেয়ালের সাথে লাগোয়া বেশ কিছু গোলাপ গাছ আছে। তের দৃষ্টি আকর্ষণ করলো ফুটন্ত লাল গোলাপ। এগিয়ে গেল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল সেই রক্তিম ফুল। নিচের ঠোঁট কামড়িয়ে চারিদিকে পরখ করে টুক করে ছিঁড়ে ফেললো সেই গোলাপ। মনটা নেচে উঠলো। ফুল যে তার ভীষণ প্রিয়। নাক ডুবিয়ে সুবাস নিল, জড়িয়ে গেল অন্তর। হেই, ক্যান ইউ টক? অচেনা আওয়াজে চমকে উঠল তে। গাড় ফিরিয়ে পেছন দেখলো। কলেজের ফর্মাল পোশাকে এক কাঁধে ব্যাগ ঝুলানো এক ছেলে। দেখে বুঝলো ছেলেটি তার ক্লাসমেট নয়, আর না তার চেনা কেউ। তে ভ্রু কুঁচকে বলল, আমি কি আপনাকে চিনি? ছেলেটা হেসে জবাব দিল, জি না, আমি 4th ইয়ার সিনিয়র তোমার। আসলে কিছু কথা ছিল। তে অত্যাধিক স্বাভাবিকভাবে বলল, জি বলুন। এখানে না, যদি কিছু মনে না করো তাহলে সামনের ক্যাফেতে বসে কথা বলতে পারি, প্লিজ। তে এবার কিছুটা কঠিন হয়ে অন্যদিকে ফিরে বলল, সরি, যা বলার এখানেই বলুন, না হলে থাক। তে প্লিজ বোঝার চেষ্টা করো, আসলে আমি একটু ইন্ট্রোভার্ট। সবার সামনে কথা বলতে হেজিটেট ফিল করি। প্রমিস, বেশি সময় নেব না তোমার। না করো না প্লিজ। ছেলেটার বিনোদনমূলক কথা শুনে তের একটু ভাবনা হয়। ছেলেটা তার নামও জানে, হয়তো সত্যি জরুরি কিছু। চোখ যায় রাস্তার ওপারে ছোট্ট একটা ক্যাফে, যা ভরপুর থাকে কলেজের ছাত্রছাত্রী দ্বারা। তে ছোট্ট একটি শ্বাস ফেলে। জাংকুক এখনো এসে পৌঁছায়নি। মনে মনে ভাবলো, ছেলেটির বক্তব্য শুনেই আবারও এখানেই এসে দাঁড়াবে। অপেক্ষা করবে জাংকুকের জন্য। যা বলার তাড়াতাড়ি বলুন। কিছু অর্ডার দিই, তারপর না হয়? জি না, আমি খেতে আসিনি, আপনার বক্তব্য রাখেন, সেটাই শোনার জন্য এসেছি। ছেলেটি তের দৃঢ় বাক্যে হাসলো। তারপর বুক ফুলিয়ে শ্বাস টানলো। নার্ভাস লাগছে ভীষণ। জীবনে নব অনুভূতি স্বীকারোক্তি অত্যাধিক কঠিন। তে তার কথা শোনার জন্য অপেক্ষায় আছে দেখে ছেলেটি সময় নষ্ট করলো না। অত্যন্ত মননীয় সুরে বলল, আমার নাম ইয়ঞ্জন। কিসে পড়ি তা আগেই জানিয়েছি। প্রায় 6 মাস আগে আমি তোমায় দেখি, আর দেখতেই সর্বনাশ ঘটে আমার। যেটা থেকে নিজেকে এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম তাতেই জড়িয়ে পড়লাম। বলতে পারো লাভ এন্ড ফার্স্ট সাইট হয়েছিল তোমায় দেখে। অনেক চেষ্টা করেছি তোমায় ভালো না বাসার, কিন্তু আমি ব্যর্থ। তে আমি তোমায় ভালোবাসি, আমায় ফিরিয়ে দিও না। সময় না উত্তর দেওয়ার, আমি অপেক্ষায় থাকবো। অপেক্ষায় মানুষ তখন থাকে যখন সামনের মানুষটির থেকে শুকনো আশার দেখা মেলে, শব্দ হোক কিংবা নিঃশব্দে। আপনার অনুভূতিকে সম্মান জানাই, কিন্তু আমি আপনাকে কোনো আশায় রাখবো না। আমার উত্তর বুঝেছেন অবশ্যই। কথাটি বলে তে উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে নিয়ে পা বাড়ালো। কিন্তু ছেলেটির কথায় পা জোড়া থেমে গেল। অন্য কেউ আছে নাকি জীবনে, মনের ঠিকানায় তার বসবাস? তে ফিচলে হাসলো, ঘুরে তাকিয়ে বলল, মনের ঠিকানা তার নামই, আত্মা হৃদয় দুটোই তার। খুব ভালোবাসো বিএফ কে? স্বামী। কথাটি বলেই চলে গেল তে। ছেলেটি চিবুক ঝুঁকে আছে, মনের কোণে ব্যথা অনুভব করতে পারছে। প্রথম অনুরাগের অনুভূতি এতটা বেদনাদায়ক জানলে এই অনুভূতি হতে সে সীমাহীন দূরত্ব বজায় রাখত। চোখের কোণে বাড়িকণা জমাট বেঁধেছে। বুকের ভিতর চিনচিনে ব্যথাটা ক্রমশ বাড়ছে। মেয়েটা বিবাহিত, কারো অর্ধাঙ্গিনী। কথাটা ভাবতেই ধপ করে বসে পড়ল চেয়ারে। আরে দাদু ভাই, তুমি এই সময়ে? আচ্ছা, এসেছো যখন ভালোই হয়েছে। একসাথে দুপুরে খাবার খাবো। না, খিদে নেই। গম্ভীর স্বরে কথাটি বলে গটগট আওয়াজে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমে জাংকুক। এইদিকে যে হোক তের কথা জিজ্ঞাসা করবে তার সুযোগই পেলেন না তিনি। রুমে এসে ধারাম করে দরজা বন্ধ করে কাঠের টি টেবিলে সজোরে এক লাথি মারে। নিজের রাগ কিছুতেই সংবরণ করতে পারছে না জাংকুক। অস্থির মনোভাব জাংকুকের। 2 হাত দিয়ে মাথার পিছনের চুল খামচিয়ে ধরে রুম জুড়ে পায়চারি করছে। ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে সে। কঠিন চেহারা, কপালে রক
চোখগুলি অস্বাভাবিক, শরীরের প্রত্যেক শিরা উপশিরায় যেন ঝোঁস খেলে যাচ্ছে। মনে পড়ছে কাচের মোটা দেয়ালের ওই পাশে তের সাথে এক ছেলের দৃশ্য। তের হাতে ছিল এক লাল গোলাপ, যা দেখে বুঝতে বাকি রইল না ছেলেটির মনোভাব তের ক্ষেত্রে কি। জাংকুকের ব্যাকুল অন্তর, তেকে শুধুই তার দায়িত্ব ভাবা মনটা এখন যেন কোথায় গায়েব। জাংকুক নিজেকে সংযত রাখতে সিগারেট ধরায়, একটা দুটো তিনটে, হয়তো তার থেকেও বেশি। বিষাদ ধোঁয়া উড়িয়ে দিচ্ছে শুদ্ধ বাতাসে। নিজেকে এক প্রকার উন্মাদ মনে হচ্ছে, অত্যাধিক খাপছাড়া লাগছে। মনে হচ্ছে মেয়েটা যা ইচ্ছে করুক, তাতে তার কি? মেয়েটা তো মাত্র তার দায়িত্ব। কিন্তু অন্যদিকে অন্তর বিদ্রোহ করে বলছে, তুই শুধুই তোর জাংকুক, তোর বউ, তোর সম্মান, তার সমস্তটা জুড়ে শুধু তুইই থাকবি। তের জীবনে অন্য কোনো পুরুষের অস্তিত্ব, কথাটি ভেবেই জিয়ন জাংকুক চমকিয়ে উঠল। বুকটা কেমন খা খা করছে, রক্ত যেন ফুটছে তার। সময় গড়ালো, ঘড়ির কাঁটা ঘুরে চলল আপন গতিতে। আপনি কখন এলেন? জানেন, আপনার জন্য অপেক্ষা করতে করতে শেষে আমি অটো করে এসে পড়েছি। ফোন করিনি, ভেবেছি আপনি ব্যস্ত। কাঁধের ব্যাগ সোফায় রেখে ব্যালকনির দিকে এগিয়ে আস্তে আস্তে কথাগুলো বলল তে। জাংকুককে দেখে সেও কিছুটা বিস্মিত হয়েছে। ক্যাফে থেকে বেরিয়েও জাংকুকের জন্য অপেক্ষা করেছিল সে, কিন্তু শেষে হতাশ হয়ে নিজেই এসে পড়েছে। বাড়িতে প্রবেশ করতেই দাদু বলল জাংকুক এসেছে, রুমে আছে। কথাটি শুনেই বুকটা চঞ্চল হলো। এক প্রকার দৌড়িয়ে রুমে প্রবেশ করলো সে। তের আওয়াজ কর্ণসীমানায় ঠেকতে জাংকুক চোখ বুজে দাঁতে দাঁত পিষে বলল, এত দেরি হলো কেন ফিরতে? তে হাসি হাসি মুখে জবাব দিল, বললাম না আপনার জন্য অপেক্ষা করছিলাম। জাংকুক জোরে রেলিংয়ে আঘাত করলো, তারপর তড়িৎ গতিতে এগিয়ে এসে তের দুই বাহু সজোরে চেপে ধরলো। তে ঘাবড়িয়ে গেল। জাংকুকের রক্তবর্ণ চোখে চোখ পড়তেই পুরো শরীর শিউরে উঠল তার। লোকটার দেহ থেকে কেমন উষ্ণ বাতাস নির্গত হচ্ছে। তে কিছুই উপলব্ধি করতে পারল না। জাংকুক হিসিয়ে বলল, আচ্ছা, আমার জন্য অপেক্ষা করছিলে? তাহলে ক্যাফের মধ্যে প্রেমালাপ কে চালাচ্ছিল? প্রেমালাপ? তে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। লোকটা বলছে কি? তার মানে জাংকুক তাকে আনতে গিয়েছিল? তে ঠোঁট চেপে ধরল, ব্যথা অনুভব করছে বাহুতে। জাংকুকের ভুল ভাঙাতে তে কাপা কণ্ঠে বলল, কি বলছেন আপনি? ভুল ভাবছেন, সেরকম কিছুই না। হাতের দৃঢ়তা বাড়লো, যেন এবার তের নরম চামড়া ভেদ করে জাংকুকের আঙ্গুল প্রবেশ করবে মেয়েটার মাংসে। তেকে টেনে আরো কাছে নিয়ে আসলো জাংকুক। তে চোখ মুখ খিচে রইল, গলা ভারী হয়ে আসছে। আমি ভুল ভাবছি, তাই না? নিজের চোখে দেখেছি তোমাকে ছেলেটির সাথে। এই কলেজে কি করতে চাও? প্রেম লীলা চালাতে? মেরে ফেলবো তে। আমার সম্মান নিয়ে ছেড়খানি করলে আমার থেকে খারাপ কেউ হবে না। ব্যথা পাচ্ছি, ছাড়ুন আমায়, লাগছে। লাগছে তো আমার, একদম এইখানে। বুকের বাঁ পাশে তর্জনী আঙ্গুলে আঘাত করে বলল জাংকুক। তে এবার হু হু করে কেঁদে ফেললো। জাংকুকের কঠিন কথা তার ছোট্ট হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। সে তো কিছুই করেনি। জাংকুক একটাবারও তাকে সুযোগ দিচ্ছে না নিজেকে সঠিক প্রমাণ করার। ফুপিয়ে কাঁদছে তে। জাংকুক এবার কিছুটা শান্ত হয়, ছেড়ে দেয় তের বাহু। মেয়েটার কান্না তার সহ্য হচ্ছে না। হাত মুষ্টিবদ্ধ করে জোরে প্রশ্বাস ছাড়ছে জাংকুক। রাগের বশে তেকে বেশ কষ্ট দিয়ে ফেলেছে। তে এবার ফোপানো সরে বলতে থাকে, ভীষণ পচা আপনি। আমার কথা না শুনে কি সব বলে গেলেন? আমি তো কিছুই করিনি। ছেলেটাই উপচে এসেছিল আমার কাছে, বলল কি যেন কথা আছে আমার সাথে। আমি বললাম এখানেই বলতে, কিন্তু সে বলল ক্যাফেতে বসেই বলবে। তারপর সমস্তটা খুলে বলল তে। আমি বললাম আমি বিবাহিত। তারপর আবার আপনার জন্য অপেক্ষা করি, কিন্তু আপনি আসেননি। তের সমস্ত কথা শুনে জাংকুক বাকরুদ্ধ। নিজের উপরই রাগ লাগছে। তে কথাগুলো বলার সময় শতবার আটকিয়েছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে মেয়েটার। জাংকুক বিমূঢ় হয়ে রইল। রাগ মাথায় চাপলে কোনো দিকেই খেয়াল থাকে না তার। জাংকুকের বোঝা উচিত ছিল তেকে সে চেনে, জানে মেয়েটা উত্তম চরিত্রের অধিকারী। তার পবিত্রতায় লাঞ্ছন লাগানোর আগে জাংকুকের
শতবার ভাবা উচিত ছিল। অত্যাধিক পজিটিভনেসের দরুন নিজের এরকম ব্যবহারে বিরক্ত জাঙ্কুক। তে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কান্না করছে, বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। জাঙ্কুক এবার দৃঢ় পায়ে এগিয়ে গেল। তেকে ধরতে নিলে সে দু পা পিছিয়ে যায়। অভিমান হয়েছে জাঙ্কুকের প্রতি। জাঙ্কুক এবার ঝট করে তেকে কোলে তুলে নিল। তে মোছামুছি করলেও লাভ হলো না। সোফায় বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিল। পানিটা খাও। খাবো না। তে জেদ করো না, পানিটা খাও। আদিক্ষেতা, খাবো না। জাঙ্কুক রুদ্ধশ্বাস ছাড়লো। তেকে এই মুহূর্তে একদম বাচ্চা লাগছে। জাঙ্কুক জোর করে পানির গ্লাস তে ঠোঁটে চেপে ধরলো। অনিচ্ছা সত্ত্বেও পানিটা পুরোটাই শেষ করলো তে। জাঙ্কুক মেয়েটার মুখ আলগোছে ছুঁয়ে দিল। চোখের পানি মুছিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, সরি বললে কাজ হবে? জাঙ্কুকের কথা শুনে তে আবারও ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। রাগ অভিযোগের মিশ্রণে তৈরি হয়েছে অভিমান। তে তার ছোট ছোট হাতে ঘুষি দিতে লাগলো জাঙ্কুকের প্রশস্ত বুকে। খুব 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 বাজে আপনি। কিছু না জেনে আমায় ভুল বুঝলেন, ব্যথা দিলেন। কত অপেক্ষা করেছি আমি, আসেননি আপনি। কোনো কথা বলবো না আপনার সাথে, একদম না। তের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল জাঙ্কুক। এই ছোট্ট মানবী সত্যি কিশোরী। অভিযোগের বন্যা বইয়ে বলছে কথা বলবে না। জাঙ্কুক মাথা উঁচু করে একটা শ্বাস ছাড়ে। তেকে কাছে টেনে আনে। অশ্রুসিক্ত নয়নে নিজের অক্ষিদয় তব্দ রেখে বলে, কান্না থামাও, দুঃখিত আমি। প্লিজ স্টপ ক্রাইং, আই এম সরি। চলে যান, আমার রুম এটা। তাহলে আমি চলে যাচ্ছি। তে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। দপদপ পা ফেলে দরজার কাছে এসে রুম থেকে বেরিয়ে যাওয়ার পূর্বেই জাঙ্কুক এক ঝটকায় তেকে ঘুরিয়ে পাশের দেয়ালে ঠেসে ধরে। নিজের এক হাত দিয়ে তের দুই হাত চেপে ধরলো। অত্যাধিক সান্নিধ্য মনে প্রাণে ঝিনঝিন শব্দ তুলছে তের। চারিদিকে ঘন বাতাস বয়ে চলেছে। জাঙ্কুক আরো কিছুটা ঝুঁকে আসে তের সম্মুখে। নিজেকে কেমন খাপ ছাড়া লাগছে। মেয়েটার সান্নিধ্যে অগ্রসর হবে না বলে নিজেকে পণ করে, কিন্তু সেই ওয়াদা নিজেই ভঙ্গ করে। এখন এই মুহূর্তে প্রচন্ড আবেগ এসে ভিড় করেছে জাঙ্কুকের হৃদয়ে। এত কিছুর মধ্যে কখন তের মাথা হতে অন্য সরে গিয়ে তার কেশ ঝরে পড়েছে মুখের সামনে, তার আন্দাজি করা গেল না। জাঙ্কুক হাত উঠিয়ে সামনে পড়ার চুলগুলো আলতো হাতে তের কানের পিছে গুঁজে দিতেই মেয়েটা শিরশিরিয়ে কেঁপে ওঠে। খবরদার, এই রুম থেকে এক পাও বাহিরে রাখবে না তুমি। জাঙ্কুকের কণ্ঠ কঠিন। তে ঢোক গেলে কিছু বলতে নিলেই জাঙ্কুক নিজের তর্জনী আঙ্গুল তের অধর যুগলের মাঝ বরাবর রাখে। তে জোরে শ্বাস ছাড়ে, ধুক করে উঠে অন্তর। জাঙ্কুক এবার অত্যন্ত আকর্ষণীয় এবং ভরাট স্বরে বলতে লাগলো, মনে রাখবে তে শুধুই জাঙ্কুকের। তার অন্তরের বাহিরে একমাত্র আমার বসবাস। আমার সম্মানে, দায়িত্বে, কর্তব্যে তুমি জড়িত। তোমার সমস্তটা জুড়ে শুধুই আমি। এরপর আর কোনো ছেলের আশেপাশে যেন তোমায় না দেখি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। এন্ড আই মিন ইট। তেকে ছেড়ে দিয়ে জাঙ্কুক বেরিয়ে গেল রুম থেকে। আর তে স্তব্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। জাঙ্কুক কি বলে গেল ওটা? তে তো কবেই নিজের সর্বস্ব জাঙ্কুকের নামে করে দিয়েছে, কিন্তু জাঙ্কুক সে কি আদেও তেকে নিজের অর্ধাঙ্গিনী ভাবে? তে চাইলেও কোনোদিন নিজেকে জাঙ্কুক হতে সরিয়ে আনতে পারবে না। নিজের অস্তিত্ব থেকে কি কেউ কোনোদিন সরে আসতে পেরেছে? বিছানায় শুয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে জিমিন। কলেজ থেকে এসেই মায়ের কাছে জানতে পারলো আজ নাকি তাকে দেখতে আসবে। জিমিন কথাটি শুনে অত্যাধিক অবাক হয়, সাথে মনে সৃষ্টি হয় বেদনা। মাকে নাকচ করে এই সম্বন্ধে, কিন্তু তিনি জিমিনের কথা মানতে নারাজ। তিনি বেরিয়ে যেতে জিমিন ফোন করে সুগাকে। সমস্তটা শোনার পর সে বলে, কাম অন জিমিন, ইটস নরমাল। দেখতেই আসছে তোমাকে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। ঠিকই দিদি। সুগার এরকম হেয়ালিপূর্ণ কথায় জিমিন বিস্মিত হয়। কষ্ট যেন শতগুণ বেড়ে যায় তার। ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে।